আসসালামু আলাইকুম জান। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভরবেগ এবং শক্তি সংরক্ষণশীলতার নীতি। চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। যদি টেস্ট পেপার গাইড কখনো খুলে দেখে থাকো তাহলে দেখবে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চিন, মানে হিউজ কোশ্চিন এখান থেকে হয়। তো আমরা কথা না বাড়িয়ে এই টপিকটা শুরু করছি। সবাই রেডি? তো এটা শুরু করার আগে একটু একটু ছোট একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কি ভরবেগ। আমরা তো সবাই ভরবেগের সাথে কম বেশি সবাই পরিচিত, যেহেতু পড়ে ফেলছি চ্যাপ্টার 3। তো ধরো আমার কাছে একটা বস্তু আছে, বস্তুটার ভর হচ্ছে কত এম কেজি, এবং এই বস্তুটা ভি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ভি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন ভরবেগ আমাদের কি বলতেছে? ভরবেগ আমাদের বলতেছে যে কোনো একটা বস্তুর ভর এবং বেগ, এই দুইটার সমন্বয়ে বস্তুতে যে নতুন একটা বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, বস্তুতে যে নতুন একটা বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলতেছি বস্তুর ভরবেগ। মানে ভরবেগ হচ্ছে বস্তুর এমন একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যটা বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এখন এই বস্তুর মধ্যে কতটুকু ভরবেগ আছে এটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, মানে কতটুকু ভরবেগ আছে এটা আমি মেজারমেন্ট করতে চাচ্ছি, তাহলে ভরবেগকে আমরা প্রকাশ করি কি দ্বারা? পি দ্বারা। তাহলে পি সমান হচ্ছে কত? এম ইন্টু ভি। অর্থাৎ বস্তুর ভর এবং বেগ এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ওই বস্তুর মধ্যে কতটুকু পরিমাণে ভরবেগ আছে এটা আমরা কি করবো? পেয়ে যাবো। মানে বস্তুর ভর এবং বেগের গুণফল দ্বারা একটা বস্তুর মধ্যে কতটুকু পরিমাণে ভরবেগ আছে এটা আমরা কি করি? মেজারমেন্ট করি। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে কি আমাদের ভরবেগের ইকুয়েশন। এটা হচ্ছে ভরবেগের ইকুয়েশন। তো এখন একটা জিনিস খেয়াল করো তো, পি, এই এমটা একটা নির্দিষ্ট বস্তুর জন্য কি হিসেবে কাজ করে? কনস্ট্যান্ট হিসেবে কাজ করে না? একটা নির্দিষ্ট বস্তুর ভর কি কখনো পরিবর্তন হয়? হয় না। ভর পরিবর্তন হলে তো ওইটা আর ওই বস্তু থাকলো না। কারণ একটা নির্দিষ্ট বস্তুর জন্য তার যে এমটা, এই এমটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। তা আমরা এখানে কি বলতে পারি? পি সমান সমান হচ্ছে কি ধ্রুবক ইন্টু হচ্ছে কত ভি। তাহলে ধ্রুবক যদি উঠে দিতে আমরা কি বলতে পারি? পি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কত ভি, কারণ ধ্রুবক উঠে গেলে সমানুপাতিক চিহ্ন হয় সেখানে। তাহলে কোন একটা বস্তুর ভরবেগ তার বেগের সমানুপাতিক। মানে একটা বস্তুর বেগ যত বেশি হবে ওই বস্তুর ভরবেগের পরিমাণটা কি হবে? তত বেশি হবে। যদি কোনো বস্তুর মধ্যে বেগ না থাকে, মানে ধরো কোনো একটা বস্তুর বেগ হচ্ছে 0, তুমি কখনো ওই বস্তুর মধ্যে ভরবেগ পাবা না। ভরবেগ পাইতে হলে অবশ্যই তার মধ্যে বেগ থাকতে হবে। এখন খেয়াল করো, অনেকের মধ্যে যে কনফিউশনটা কাজ করে, ভাই এই যে ভি, এই ভি দ্বারা তো আমরা জানি ভি মানে শেষ বেগ। এই ভি মানে হচ্ছে তো আমরা কি জানি? শেষ বেগ। না, এই ভিটা এখানে শেষ বেগ হিসেবে কাজ করতেছে না। শেষ বেগ মানে আমরা কি বুঝি? একটা বস্তু একটা নির্দিষ্ট স্থানে যেই বেগ নিয়ে তার যাত্রাটা কি করবে? শেষ করবে। বুঝতে পারছো কথা? কিন্তু এটাকে শেষ বেগ হিসেবে কনসিডার করার কোনো রিজন নাই। এখন আমাকে ধরো একটা বস্তু এরকম ভাবে চলতেছে, এরকম ভাবে ধরো চলতেছে, মানে শেষ বেগটা তুমি কোথায় পাবা? এই অংশের জন্য শেষ বেগের মানটা তুমি কোথায় পাবা? যেটা এ হয়, এটা যদি বি হয়, এই জায়গায় বস্তু শেষ বেগটা তুমি পাবা। এখন তোমাকে ভরবেগ তো এই মাঝের যে কোনো একটা জায়গা তো বের করতে বলতে পারে, যে এই এ বির মাঝের কোন একটা জায়গা তোমাকে ভরবেগ বের করতে বলতে পারে না? তো মনে রাখবা এই ভি দ্বারা কি বুঝাইতেছে? এই ভি দ্বারা বুঝাইতেছে যে তুমি যেই মুহূর্তে ভরবেগটা তুমি বের করতে চাও, মানে তোমাকে বলছে 10 সেকেন্ড পরে ভরবেগ বের করো, তাহলে এই ভিটা কি হবে? 10 সেকেন্ড পরের বেগ। তোমাকে বলছে 15 সেকেন্ড পরে ভরবেগ বের করো, তাহলে এই ভিটাকে ব্যবহার করতে হবে কি? 15 সেকেন্ড পরের ভি হিসাবে। বুঝতে পারছি কথা? তার মানে ভরবেগের ক্ষেত্রে যেই মুহূর্তের ভরবেগ আমরা বের করব, ভিটাও ওই মুহূর্তের হইতে হবে বা ওই সময়ের হইতে হবে। তোমাকে ভরবেগ বের করতে বলছে 15 সেকেন্ড পরে, তুমি বেগ নিচ্ছ 10 সেকেন্ড পরে, তাহলে কিন্তু হবে না। তোমাকে 15 সেকেন্ড পরেরই কি করতে হবে? বেগ নিতে হবে, তাছাড়া তুমি ভরবেগ ফাইন্ড আউট করতে পারবা না। বুঝতে পারছি কথা? তো এইটুকু ধারণা আমাদের দরকার ছিল। এখন আমরা চলো আসলে এই মেইন টপিকটাই, যে আমি এখানে সূত্রটার প্রমাণ ওরকম ভাবে দেখাবো না। যখন এই চ্যাপ্টারের লেকচার সিরিজ আমরা করব তখন এখানে আমরা কি করবো? সূত্রগুলোকে সব ভেঙে দেখাবো। যতটুকু না জানলেই না, যতটুকু না জানলে না ততটুকু বলবো আমি এখানে। হ্যাঁ, খেয়াল করো, ধরো আমার কাছে এরকম একটা বস্তু আছে, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে ভাইয়া m1, এবং এর যে আদিবেগ, এই আদিবেগের মানটা হচ্ছে e1। e1 বেগ নিয়ে এসে চলতেছে, e1 মিটার পার সেকেন্ড। এখানে আরেকটা বস্তু আছে, এটা হচ্ছে আরেকটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে ভাইয়া u2, m2, এবং এর বেগ হচ্ছে কত? u2। u2 বেগ নিয়ে এসে যাচ্ছে। এই দুইটা বস্তু ধরে এইদিকে যাচ্ছে, এও এইদিকে যাচ্ছে, এও এইদিকে যাচ্ছে, একই রাস্তায় একই দিকে আছে। তাহলে বলো, এই দুইজনের বেগ যেহেতু সেম না, তার মানে এখানে কেউ একজনের বেগ কি আছে? বেশি আছে, কেউ একজনের বেগ কি আছে? কম আছে। একজনের বেগ বেশি আছে, একজনের বেগ কি আছে? কম আছে। এখন খেয়াল করো, তো আমি ধরলাম যে এই বস্তুটার বেগটা ধরো সামহাও বেশি,
বেশি। বেশি হওয়ার কারণে কি হয়েছে, বেশি হওয়ার কারণে যেহেতু এর বেগ বেশি, তাহলে যখন জোরে যাবে গিয়ে এর সাথে কি হবে, একটা সংঘর্ষে লিপ্ত হবে। তার মানে ধরো এই জায়গায় একজন আরেকজনের সাথে কি করছে, এখানে একটা সংঘর্ষ, ধাক্কা খাইছে এখানে। এটা ছিল কি আমার M1 বস্তুটা, এটা হচ্ছে কত আমার M2 ভরের বস্তুটা। এখন যদি ধাক্কা খাই, ধাক্কা মানে কি, একজন আরেকজনকে কি করতেছে, বল দিচ্ছে। বল দিলে একটা বস্তুর মধ্যে কি কাজ করে বলতো, এ কাজ করে। আর এর এর বিষয়টা কি, এ আমাদের যে ত্বরণ এ বা মন্দন এ কি করে, বেগটাকে পরিবর্তন করে। যদি ত্বরণ হয় তাহলে বেগটাকে কি করবে, বাড়াই দিবে, যদি মন্দন হয় বেগটাকে কি করবে, কমাই দিবে। যেহেতু এখানে কি করবে, বল কাজ করবে, তার মানে এদের দুইজনের বেগের কি হবে, পরিবর্তন হবে। এটা বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে, এটা ডিপেন্ড করবে ক্যালকুলেশনের উপর। ক্যালকুলেশন করে আমরা দেখবো যে বেগ বৃদ্ধি পাবে নাকি কম। তার মানে বেগ পরিবর্তন হবে, তার মানে 100% শিওর যে এই সংঘর্ষের আগে যে বেগ U1 এবং U2 ছিল, এই ঘটনাটা ঘটার পরে আর এই দুইটা বেগ থাকবে না, এই বেগটা কি হবে, চেঞ্জ হবে। আমি ধরতেছি যে সংঘর্ষ হওয়ার পরে আমার M1 ভরের যে বস্তুটা ছিল, এই বস্তুর বেগ হয়ে গেছে V1, এবং M2 ভরের যে বস্তুটা ছিল, এই বস্তুর বেগ হয়ে গেছে কত, হয়ে V2। বুঝতে পারছো, এটা হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা, আর এটা এই যে এটা হচ্ছে, এটা সংঘর্ষের পরের অবস্থা। এটা হচ্ছে সংঘর্ষের পরের অবস্থা। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি ছিল, এখানে একটা মাত্র শর্ত ছিল, একটা শর্ত ছিল, সেটা কি ছিল, যে বাহ্যিক কোনো এফ থাকবে না, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না, ওরা নিজেদের মধ্যে যা করবে তাই, যতটুকু নিজেদের মধ্যে বল দিবে সেই বলই। যদি এমন হয় যে বাহ্যিক কোনো বল আমরা প্রয়োগ করব না, তাহলে কি হবে, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, এই দুইটা জিনিস কি হবে, বা এই দুইটা ভ্যালু কি হবে, সেম হবে, সমান হবে। সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, এই দুইটা জিনিসের মান কি হবে, সমান হবে। বুঝতে পারছো কথা? তাহলে এখন খেয়াল করো, আমরা জানি কি P সমান হচ্ছে কত, M ইন্টু V। এই ভিটা কি, যেই মুহূর্তে তুমি ভরবেগ বের করতে চাও ওই মুহূর্তের বেগ। তাহলে ধরো আমি এখন এই বস্তুটার ভরবেগ বের করতে চাচ্ছি, তাহলে বলো এই বস্তুর ভর কত, M1, এবং এর বেগ কত, E1। তাহলে এখানে কি হবে, এই V এর জায়গা কে দখল করে নিবে, E1 দখল করে নিবে। যার ভর বের করব তার ভর এবং তার বেগকে গুণ করে দিব। তাহলে এখানে বস্তুর ভর হচ্ছে M1, এখানে বস্তুর বেগ হচ্ছে কত, E1। তাহলে M1 ইন্টু E1 হচ্ছে এটার ভরবেগ। এখানে কত হবে, M2, এটা হবে কত, U2। সেম ভাবে এটার ভরবেগ কত হবে, M1 V1, এটার ভরবেগ কত হবে, M2 V2। তো কি বলছে, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি। তাহলে আগে সমষ্টি মানে কি, যত বস্তু থাকবে সবগুলা কি হবে, এখানে যোগ হবে। তার মানে আছে এখানে কয়টা, দুইটা। আমরা কি বলতে পারি, এক নম্বরে আমাদের ইকুয়েশনটা যদি নিয়ে আসতে চাই, তাহলে কি M1 U1 প্লাস হচ্ছে কত, M2 U2, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি। কি বলছে, এটা কার সমান হবে, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টির সমান। সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কত, M1 V1 প্লাস হচ্ছে কত, M2 V2, এই যে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। এখন কথা হচ্ছে ভাই সবসময় কি দুইটা বস্তুই থাকবে, না, সবসময় দুইটা বস্তু থাকবে না, দুইয়ের অধিকও থাকতে পারে, চারটা পাঁচটাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে কিছু না, যত বস্তু থাকবে ততগুলো এই পাশে সংঘর্ষের আগে যোগ হইতে থাকবে, সংঘর্ষের পরে যোগ হইতে থাকবে। মানে ধরো যদি চারটা বস্তু থাকতো, তাহলে কি করতাম, M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 প্লাস M4 U4 ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2 প্লাস কত, M3 V3 প্লাস M4 V4, এরকম যত থাকবে সবগুলো আগে এবং পরে কি করতে থাকবে, এরকম যোগ হইতে থাকবে। বুঝতে পারছো কথা? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন। সেকেন্ড আরেকটা ইকুয়েশন আমরা পাই, সেটা হচ্ছে কি, যে দেখো এখানে যে সংঘর্ষটা হয়েছে, এখানে অনেক সময় আমরা দেখি না যে সংঘর্ষটা এত বেশি তীব্র হয় যে দুইটা আলাদা হয় না, একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে লেগে যায়, একদম ভেতরে ঢুকে যায় একটা গাড়ি আরেকটা গাড়ির মধ্যে। বুঝতে পারছো, এরকম হয় না অনেক সময়? তো ধরো এমন হয়েছে যে দুইটা বস্তু ছিল, উপরের সিনারিওটা আমি একটু আঁকতেছি আগে। এটা হচ্ছে আমার M1, এটা হচ্ছে কত আমার M2, এটার বেগ হচ্ছে কত E1, এটার বেগ হচ্ছে কত U2, দুইটা এদিকে যাচ্ছে। যার পরে যাত্রাপথে কোথাও একটা তাদের কি এরকম সংঘর্ষ হয়েছে, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে সংঘর্ষটা এমন ভাবে হয়েছে যে সংঘর্ষের পরে আর এরা দুইজন একজন আরেকজনের থেকে আলাদা হয়নি, এরকম ভাবে। তাহলে এখন খেয়াল করো, এর বেগটাকে আমরা কি ধরছিলাম, প্রথম বস্তুর বেগকে V1, দ্বিতীয় বস্তুর বেগটাকে আমরা কি ধরছিলাম, V2 ধরছিলাম।
প্রথম বস্তুর বেগকে v1, দ্বিতীয় বস্তুর বেগটাকে কি ধরছিলাম আমরা, v2 ধরছিলাম। এখন বলো, যদি এরা দুইজন আলাদা না হয়, যদি এরকম একসাথেই যাইতে থাকে, তাহলে এই v1 এবং v2 এদের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? একই সাথে আছে। তাহলে v1 v2 এটা কি আমি আলাদাভাবে বলতে পারি? বলা যায়। দুইটা বেগের মান থেকে কি হবে, সেম হবে, যেহেতু একসাথে যাচ্ছে তারা, যেহেতু একসাথে যাচ্ছে তার মানে অবশ্যই এই v1 এবং v2 এই দুজনের মান কি হবে, সেম হবে। তো আমি ধরতেছি যে এই যে v1 এবং এই যে v2 এদের মান হবে কত, v। মানে v1 v2 আলাদা না, এরা দুজন সমান, এবং এইদের দুজনের যে মানটা, সেই মানটাকে আমরা v ধরছি। এই যে সমান ধরলাম v, এই vটাকে আমরা বলতেছি মিলিত বেগ। এই vটাকে আমরা বলি কি, মিলিত বেগ। মানে এই যে একসাথে যে চলতেছে দুইজন, যেই বেগ নিয়ে চলতেছে, ওই বেগটাই হচ্ছে কি, মিলিত বেগ। তো এখান থেকে আমাদের এই মিলিত বেগের একটা সমীকরণ আছে, এই সমীকরণটা এখন আমরা একটু দেখবো। এখন খেয়াল করো, তাহলে কি, তাহলে সেম সেম ওই সংরক্ষণশীলতার নীতি যদি আমরা খাটাই, তাহলে কি হবে, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, তাহলে কত হবে এখান থেকে, সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি কত, m1 u1 প্লাস হচ্ছে কত, m2 u2 সমান সমান m1 v1। তাহলে m1 v1 এর মান কত, v, প্লাস m2 v2, v2 এর মানও হচ্ছে কত, v। তাহলে খেয়াল করো, ওখান থেকে আমরা কি করতে পারি, vটাকে কমন নিতে পারি। তাহলে এখানে কত, m1 u1 প্লাস হচ্ছে কত, m2 u2 সমান সমান v ইন্টু m1 প্লাস হচ্ছে কত, m2। বুঝতে পারছি কথা? এই যে ভিটা দেখতে পাচ্ছি, এই ভিটাই হচ্ছে কি আমাদের ভাইয়া মিলিত বেগ। এটা হচ্ছে আমাদের মিলিত বেগের সমীকরণ। এই যে এটা, এই যে এটা হচ্ছে কি আমাদের মিলিত বেগের সমীকরণ। বুঝতে পারছি কথা? এই যে এটা হচ্ছে আমাদের মিলিত বেগ। বুঝতে পারছি? তো তোমাকে অনেক সময় কোশ্চেনের মধ্যে বলবে যে উপরের ঘটনাটা শক্তি সংরক্ষণশীলতা অথবা শক্তি না তো, প্রথমে ভরবেগ পড়ছি আমরা, ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা, ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা। এই সংরক্ষণশীল নীতিকে মেনে চলার শর্ত কি, এই যে সংঘর্ষ হইল এর আগে ভরবেগের সমষ্টি, আগে ভরবেগের সমষ্টি হচ্ছে কোনটা, এইটা, এই মানটা, এবং পরে ভরবেগের সমষ্টি অর্থাৎ এই যে এই মানটা, এরা দুইজন কি হবে, সমান হবে। তার মানে কি, এদের মানটাকে আলাদাভাবে বের করে দেখাবো, এদের মানটাকে কি করবো আমরা, আলাদাভাবে বের করে দেখাবো। যদি দুইটা মান কি হয়, সমান হয়, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, ঘটনাটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে কি করতেছে, মেনে চলতেছে। বুঝতে পারছো কথা? আর মিলিত বেগের কথা যদি বলে, তাহলে আমরা কি করব, এই ইকুয়েশনটা ব্যবহার করব, যে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়ালস টু v ইন্টু m1 প্লাস হচ্ছে কত, m2। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের নর্মাল কিছু কথাবার্তা। এবার আসো খেয়াল করো, এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি গেল। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই যে আমাদের যে সংঘর্ষটা হইলো, এই সংঘর্ষের পরে যে v1 এবং v2 আছে, মানে দুইটা বস্তুর যে বেগ প্রাপ্ত হয়েছে সংঘর্ষের পরে, এই দুইটা বেগের মান আমরা বের করতে, এই দুইটা বেগের মান বের করার ডিরেক্ট সূত্র আছে। তো আমরা সেই সূত্র মধ্যে দেখবো, সেটা হচ্ছে কি, সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ, মানে এই যে সংঘর্ষটা হলো, এরপর প্রথম বস্তুর যে v1টা আমরা বের করতে চাচ্ছি। তো প্রথম বস্তুর বেগ v1, এটা সমান সমান হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু হচ্ছে u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে কত, m2। এটা হচ্ছে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগের ইকুয়েশন। বুঝতে পারছো কথা? অনেকে আবার এটাকে এইভাবেও চিন্তা করে যে দুইটা লসাগু করে দিতে পারি আমরা এখানে, তাহলে m1 প্লাস কত, m2, তাহলে এখানে কত হবে, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস হচ্ছে কত, 2 m2 u2। এটাকে তুমি চিন্তা করতে পারো, উপরেরটা যেই কথা নিচেরটাও একই কথা। আমি সূত্র এখানে প্রমাণ করতেছি না, এটা আমরা আমাদের একাডেমিক যে ইয়েটা সিরিজ করব সেখানে এটা বলে প্রমাণ করে দিব, ঠিক আছে? এটার এখন দরকার নেই। তো আমরা জাস্ট খালি এটা মাথায় রাখবো যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর যে বেগটা, সেই বেগের মানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর বেগ, এটা হচ্ছে প্রথম বস্তুর বেগ। এরপরে সংঘর্ষের পর আমাদের যে দ্বিতীয় বস্তু আছে, এদের যে বেগ, এই বেগটা হচ্ছে কত, এর যে বেগ সেই বেগটা হচ্ছে কত, v2। এটার যে ইকুয়েশন সেটা হচ্ছে m2 মাইনাস m1 ইন্টু হচ্ছে u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে m2। দেখো, দুইটা সূত্রের মধ্যে কিন্তু একটু মিল আছে, একটু বড় হলে একটু কষ্ট করে 2-3 বার একটু লিখলে এটা মনে পড়ে যাবে। তুমি দুইটা সূত্রের মধ্যে দেখবে মিল খুঁজে পাচ্ছ, সেটা কেমন মিল,
যখন v1 এর কথা বলতেছি, দেখো v1, তখন দেখো m1 মাইনাস m2। v1 এর জন্য দেখো এখানে কি আসছে, e1 আসছে। তাহলে সেম ভাবে v2 এর ক্ষেত্রে আসো, তাহলে কত হবে, m2 মাইনাস m1। যেহেতু v2 এর জন্য এখানে কত আসছে, u2 ডিভাইড বাই m1 প্লাস m2। উভয় সূত্রের ক্ষেত্রে নিচে দুইটা পার্টের ক্ষেত্রে m1 প্লাস m2 দুই পার্টের ক্ষেত্রে, যখন এখানে v1 এখানে দেখো m2 u2, যখন এখানে v2 এখানে কত m1 u1। বুঝতে পারছি কথা? এই দুইটা বেগ হচ্ছে কি সংঘর্ষের পরে একদম ডিরেক্ট দুইটা বস্তুর যে বেগ সেই বেগের সমীকরণ। বুঝতে পারছি কথা? হ্যাঁ, এই দুটো সমীকরণটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এটা গেল ভরবেগ রিলেটেড বিষয়াদি বা বেগ রিলেটেড বিষয়াদি। এখন কিছু কথা বলি, কথাগুলো ভালো মতো মাথায় রাখবা। সেটা হচ্ছে কি, দেখো আমরা যে সমীকরণগুলো পাইছি এখানে, এই যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস হচ্ছে m2 v2, আর একটা কি পাইলাম, m1 u1 প্লাস হচ্ছে কত m2 u2 সমান সমান v ইন্টু m1 প্লাস হচ্ছে কত m2। এখানে যত জায়গায় এই u1 দেখতে পাচ্ছ, এই যে u1, যত জায়গায় u1 u2 সেগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো বেগ কি বুঝতেছো, আদি বেগ, মানে এই যে সংঘর্ষের আগে যে বেগ ছিল। আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, এই যে বেগগুলো আছে, এই যে m1 এর সাথে u1, m2 এর সাথে u2, একইভাবে এখানে কি আছে, এখানে আছে u1, এখানে আছে কত u2। যত জায়গায় এই যে u1 আর u2 পাচ্ছ, এই সবগুলো বেগ হচ্ছে কেমন বেগ, যেই বেগ নিয়ে বস্তু দুইটা সংঘর্ষে লিপ্ত হবে, যেই বেগ নিয়ে বস্তু দুইটা কেবল সংঘর্ষে লিপ্ত হবে, এই u1 এবং u2 হচ্ছে সেই বেগের মান। আরেকটু স্পেসিফিক ভাবে কি বললে কি, যে ধরো এমন হয়েছে, খেয়াল করো, ধরো এমন হয়েছে যে এখানে একটা বস্তু ধরো 21 মিটার পার সেকেন্ড ধরো বেগে চলতেছে। হ্যাঁ, এই বস্তুটা 21 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, ধরো চলতেছে, সমস্যা নেই। এখানে আরেকটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু, এই বস্তুটা কি করছে, স্থির অবস্থান হতে, মানে আদিবেগ তার 0, এখান থেকে ধরো বলছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গিয়ে এসে এই বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গিয়ে এসে এই যে 21 মিটার পার সেকেন্ড বেগে যে চলতেছিল এর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। বুঝতে পারছি কথা? তাহলে এখন খেয়াল করো, এই যে u1 এবং u2 এগুলো আমাদের কি বলতেছে, যে যেই বেগ নিয়ে সংঘর্ষ হবে সেই বেগের মান। এখন খেয়াল করো, এই বস্তু তো চলতেছে 21 মিটার পার সেকেন্ড বেগে, ত্বরণের কথা কোনো কিছু আমাকে বলে নাই, তার মানে এর বেগটা সবসময় কি থাকবে, 21 মিটার পার সেকেন্ড থাকবে। তাহলে এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। যদি আমি এটাকে m2 বস্তু ধরি আর এটাকে m1 বস্তু ধরি, তাহলে আমার যে u2 এর মান কিন্তু 21 মিটার পার সেকেন্ড, এটা ফিক্সড, এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, এটা ফিক্সড। মানে একে কেউ ধাক্কা দিলে ওর বেগ আর চেঞ্জ হবে না, কারণ ওর মধ্যে তো ত্বরণ নাই, ওই 21 তার সাথে কি করবে, সংঘর্ষে লিপ্ত হবে। কিন্তু খেয়াল করো, এ তো কি করছে, স্থির অবস্থানে থেকে গিয়ে তার বেগ ছিল কত, প্রথমে 0, এই বেগ নিয়ে তো আর গিয়ে এর সাথে সংঘর্ষে লিপ্ত হবে না, সে লিপ্ত হবে কি 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে এসে একটা নির্দিষ্ট ধরো 5 সেকেন্ড পরে গিয়ে এর সাথে ধরো সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাহলে 5 সেকেন্ড পরে তো তার বেগ আর 0 থাকবে না, 5 সেকেন্ড পরে তার বেগটা তো কি হবে, চেঞ্জ হবে, তাই না? চেঞ্জ হবে না, চেঞ্জ হতে একটা ভ্যালু পাবো। তো এখানে কিন্তু u1 হিসেবে আমরা আর 0 কে ব্যবহার করতে পারবো না, কারণ এই 0 নিয়ে কিন্তু তার সংঘর্ষ হবে না। সংঘর্ষ হবে কি এই 5 সেকেন্ড পরে, অর্থাৎ 5 সেকেন্ড পরে একটা বেগ কত হবে, ওই যে v ইকুয়ালস টু u প্লাস কত 80। তাহলে u এর মান 0 প্লাস a এর মান হচ্ছে কত 10, টাইমের মান হচ্ছে 5, তাহলে এখান থেকে কত পাবো, 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 5 সেকেন্ড পরে তার যে ভিটা পাইছি, এই ভিটাই আমাদের কি হিসেবে কাজ করবে, এই ভিটাই আমাদের u1 হিসেবে কাজ করবে, যেহেতু প্রথম বস্তু ধরছে এটাকে। বুঝতে পারছো কথা? তাহলে এরকম যদি বলা থাকে, তাহলে কিন্তু তোমাকে যেই সময় পরে সংঘর্ষটা হবে ওই সময় পরে বেগটা কিন্তু বের করে নিতে হবে। বুঝতে পারছো? এই জন্য ভালো মতো বলতেছি, সবাই লিখো যে সকল ক্ষেত্রে u1 এবং u2 এদের যে মান, সেই মানগুলো হবে কি যেই বেগ নিয়ে সংঘর্ষ হবে ওই বেগের মান, অন্য কোনো বেগ নিলে কিন্তু এখানে হবে না। যত জায়গায় দেখতে পাচ্ছ তুমি, যত জায়গায়, সকল জায়গায় কি হবে, এটা হবে। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমি এটা মুছলাম এখান থেকে। এবার আসো আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে তো আমরা কি করলাম, এই কথাগুলো কিন্তু লিখো সবাই, নোট আমার এখানে জায়গা নেওয়ার জন্য আমি লিখছি না। তো প্রথম কথাটা লিখো ওখানে, যে সকল ক্ষেত্রে u1 এবং u2 হলো যেই বেগ নিয়ে সংঘর্ষ হবে ওই বেগের মান, যেই বেগ নিয়ে সংঘর্ষ হবে ওই বেগের মান। সেকেন্ড আরেকটা কথা, এটা আমি বলছি আগে, একটু কথা শোনো, আগে বুঝাই নি। দেখো এখানে যে সংঘর্ষগুলো আমরা এখানে দেখাইছি, এখানে যে সংঘর্ষগুলো আমরা দেখাইছি, দেখো এই সংঘর্ষগুলো কিন্তু কেমন হয়েছে,
একই দিক থেকে আসছে, মানে দুইটা বস্তু যে আসছে সেই দুইটা বস্তু একই দিক থেকে আসছে। এখন এমন হইতে পারে না যে দুইটা বস্তু যে আসলো সংঘর্ষে লিপ্ত হয়েছে এরা একই দিক থেকে না এসে এমন হইতে পারে না বিপরীত দিক থেকে আসবে, হইতে পারে না এরকম? একই দিক থেকে না গিয়ে দুইটা বস্তু কি আসতেছে, বিপরীত দিক থেকে আসতেছে। কথা বুঝতে পারছি? তো যখন দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসবে, যখন দুইটা বস্তু বিপরীত মানে একটা আসতেছে কি, একটা আসতেছে এই দিক থেকে, একটা আসতেছে এই দিক থেকে, বিপরীত দিক থেকে সে সংঘর্ষে লিপ্ত হবে, তখন এই যে U1 এবং U2 থাকবে এদের যে কোনো একজনকে আমার কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে। U1 এবং U2 যাদের যে কোনো একজন, প্রথমটাকেও ধরতে পারো, দ্বিতীয়টাকেও ধরতে পারো। বুঝতে পারছি কথা? তাহলে সেকেন্ড কথাটা লিখো, যখন বিপরীত দিক থেকে দুইটা গাড়ি এসে সংঘর্ষে লিপ্ত হবে বা দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হবে, তখন তাদের মধ্যে থেকে যে কোনো একজনের বেগকে আমার নেগেটিভ ধরতে হবে। বুঝতে পারছো কথা? কারণ এখানে U1 এর মান যদি আমার 10 মিটার পার সেকেন্ড হয় এবং U2 এর মান যদি 5 মিটার পার সেকেন্ড হয়, এদের মধ্যে থেকে যে কোনো একজনকে মাইনাস, আমি চাইলে এটার আগেও মাইনাস দিতে পারি, যদি মনে হয় না এটার আগে মাইনাস দিব না, এটাকে মাইনাস দেবো, এটার আগেও মাইনাস, ইচ্ছা আমার এটা। বুঝতে পারছি কথা? তবে যে কোনো একটার বেগকে আমার কি করতে হবে, নেগেটিভ, কারণ তারা বিপরীত দিক থেকে এসে কি করতেছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে। বুঝতে পারছি কথা? এটা গেল আমাদের কি সেকেন্ড কথা। এখন খেয়াল করো, এখন কথা খেয়াল করো, এখন এমন হইতে পারে না যে দুইটা বস্তু বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, ভালো কথা। এখন সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কি হয়েছে, তারা তো এখানে তো মিলিত হয়ে চলতেই পারে। ধরো যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে তখন তারা কি মিলিত হয়ে চলা শুরু করে দিছে। তাহলে মিলিত যদি বিপরীত দিক থেকে দুইটা বস্তু আছে, যদি একই দিক থেকে আসতো, ধরো এই দিক থেকে যদি আসতো, তাহলে যখন সংঘর্ষ যদি একসাথে চলতে থাকতো তারা, তাহলে কি করতো, ওই একই দিকে কিন্তু যাইতো। যেহেতু একই দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাহলে মিলিত হওয়ার পরে তারা কিন্তু যেই দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে ওইভাবে চলা শুরু করতো। কিন্তু যদি এমন হয় যে দুইটা বস্তু কি করছে, বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এরকম বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাহলে এখন তো মিলিত হয়ে তারা কি করতে পারে, এই দিকেও যাইতে পারে, মিলিত হয়ে তারা কি করতে পারে, এই দিকেও যাইতে পারে। তাহলে এখন কোন দিকে যাবে, কোন বস্তুর দিকে গতিশীল হবে, এটা এখন আমাদের কি করতে হবে, দেখতে হবে। একদম সহজ কথা বলি, এটা ভালো মতো মাথায় রাখবা। যদি বিপরীত দিক থেকে আসে, বুঝছো কথা, বিপরীত দিক থেকে ধরো U1 এবং U2, তাহলে এদের মধ্যে থেকে তো যে কোনো একজনকে আমরা কি ধরবো, মাইনাস, অথবা যে কোনো একজনকে কি ধরবো, প্লাস ধরবো। যে কোনো একজনকে তো বিয়োগ অথবা যে কোনো একজনকে যোগ ভ্যালু তো ধরবো, তার নেগেটিভ বা পজিটিভ ভ্যালু ধরবো আমরা। ধরো এটার মানটাকে আমি -10 ধরছি, মাইনাস ধরি 10 না, তো মানে যেটা বলা থাকবে আমি ছবি যাতে বলছি। ধরো এটার বেগ হচ্ছে কত, -10 মিটার পার সেকেন্ড এবং এটার বেগ হচ্ছে +5 মিটার পার সেকেন্ড। মাইনাস দিয়ে বুঝতেছি কারণ দুইটা বিপরীত দিক থেকে আসছে। এখন আমাদের মিলিত বেগের সূত্র কি ছিল, আমাদের মিলিত বেগের সূত্র হচ্ছে এইটা, মিলিত বেগের সূত্র এটা, যেখানে যেমন আছে ব্যবহার করে এই U1 এর মান, U2 এর মান, এগুলো এই যে -10 +5 এগুলো বসাবো। বসাই এখান থেকে কি করব, আমরা V এর মানটা বের করব, V এর মান। এখন এখান থেকে V এর যে মানটা আসবে, যেহেতু এখানে একটা নেগেটিভ সাইন আছে, এই V এর মানটা পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটাতে আসবে, হয় পজিটিভ আসবে অথবা কি নেগেটিভ, যে কোনো একটা ভ্যালুতে আসবে, -5 -3 -15 +15 +20 এরকম যে কোনো কিছু আসতে পারে। তো আমরা কি করবো, ওই ভ্যালুগুলা বের করব। এখন খেয়াল করো, এইখানে ভ্যালু বের করার পরে ওই যে ভিটা বের হলো, এই যে ভিটা বের হলো, এই ভি এর চিহ্ন এদের দুইজনের মধ্যে যার চিহ্নের সাথে মিলে যাবে, মানে ধরো এখান থেকে ভ্যালু বের হয়েছে প্লাস, তার প্লাস চিহ্ন ধরছিলাম আমি কাকে, U2 কে। তার মানে এই U2 বস্তুটা, মানে দ্বিতীয় বস্তুটা যেই দিকে গতিশীল হবে তারা মিলিতভাবে ওই দিকে গতিশীল হবে। যদি এখান থেকে ভি এর মানটা নেগেটিভ আসতো, তাহলে নেগেটিভ আমি ধরছি কাকে, এইটাকে, এটাকে ধরছি। তাহলে এখানে যেহেতু এটা নেগেটিভ ধরছিলাম, এটাকে নেগেটিভ, তার মানে মিলিত হয়ে তারা এই প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল ওই দিকে গতিশীল হবে। বুঝতে পারছি কথা? তাহলে এখান থেকে কি বুঝতেছি, যখন বিপরীত দিক থেকে আসবে বস্তুটা, বিপরীত দিক থেকে যখন বস্তু আসবে, দুইজনের যে কোনো একজনের বেগকে আমরা কি ধরবো, নেগেটিভ ধরবো। তারপরে সেম ভাবে আমরা ভি এর মানটা বের করব। ভি এর মানটা বের করার পরে উপরে যার চিহ্নের সাথে মিলে যাবে, মিলিত হয়ে তারা কি করবে, তার দিকে যাবে। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা গেল একটা কথা। এবার খেয়াল করো, এবার এটা গেল, এটা গেল। এবার এটা তো ভরবেগের নিয়ে কথাবার্তা। এবার শক্তির সংরক্ষণশীলতার নীতি আসি। শক্তির সংরক্ষণশীলতার নীতি, এটা কিছুই না। শক্তি আমরা লিটারালি মোটামুটি এখানে দুইটা শক্তি পড়ে, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি।
তো বিভব শক্তি আসে কি একটা বস্তুকে যখন আমরা উচ্চতার কথা চিন্তা করি, এখানে তার উচ্চতা নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি না, এখানে কোন একটা তলে বস্তু কিভাবে গতিশীল হবে এইটা নিয়ে আমরা কি করবো, চিন্তা করবো। তাহলে গতিশীল যখন বস্তু হয় তার মধ্যে কোন শক্তি কাজ করে? গতি শক্তি কাজ করে। একটা বস্তু যখন গতিশীল হয় তখন তার মধ্যে কোন শক্তি কাজ করে? গতি শক্তি কাজ করে। তাহলে এখানে শক্তি সংরক্ষণশীলতা বলতে গতি শক্তি সংরক্ষণশীলতাকেই বোঝাবে। বুঝতে পারছো কথা? শক্তি সংরক্ষণশীল বলতে এখানে তুমি গতি শক্তি নিয়ে কাজ করবে, এখানে অন্য কোনো শক্তি আর আসবে না। তো এখন খেয়াল করো, গতি শক্তি আমাদের কত ছিল? গতি শক্তি হচ্ছে আমাদের হাফ এম কত ভি স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের ইকের ইকুয়েশন। ইকে সমান হচ্ছে কত? হাফ এম ভি স্কোয়ার। সেম কথা এখানে কিন্তু ভি দ্বারা তোমাকে শেষ বেগ বোঝাচ্ছে না, এখানে কিন্তু তোমাকে ভি দ্বারা শেষ বেগ বোঝাচ্ছে না, এখানে ভি দ্বারা বোঝাইতেছে সেম ভাবে তুমি যেই জায়গায় গতি শক্তি বের করতে চাও ওই জায়গার বেগের মান, যেই মুহূর্তে তুমি গতি শক্তি বের করতে চাও ওই মুহূর্তের বেগের মান। বুঝাইতে পারছি কথা? তাহলে আগে বলো, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি ছিল? সংঘর্ষ হইছে এর আগে ভরবেগের সমষ্টি এবং এর পরে ভরবেগের সমষ্টি, এই দুইটা জিনিস কিভাবে সমান হবে? তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি কি হবে? সংঘর্ষের আগে শক্তির সমষ্টি এবং সংঘর্ষের পরে শক্তির সমষ্টি, এরা দুইজন কি হবে? সমান। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। বুঝতে পারছি কথা? তার মানে কি হবে? তার মানে এখানে যদি আমার একটা বস্তু থাকে, এটা যদি আমার m1 ভরের বস্তু, এর বেগ হচ্ছে u1, এটা হচ্ছে আমার m2 ভরের বস্তু, এর বেগ হচ্ছে কত? u2। এখানে দুইটার মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে m1 ভরের যে বস্তু এর বেগ হয়েছে v1 আর m2 ভরের যে বস্তু এর বেগ হয়েছে কত? v2। বুঝতে পারছি কথা? তাহলে বলছি যে সংঘর্ষ হইল এর আগে ভরবেগের সমষ্টি, এর আগে ভরবেগের সমষ্টি, সরি যেহেতু শক্তি বলতেছি তাহলে আগে শক্তির সমষ্টি। তাহলে বলো এটা শক্তি কত হবে? হাফ m1 কত? u1 স্কয়ার, কারণ গতিশক্তির সূত্র হচ্ছে কত? হাফ mv স্কয়ার, মানে হাফ ভর গুণ হচ্ছে বেগের স্কয়ার। তাহলে হাফ m1 বেগ হচ্ছে কত? u1, এটার উপর স্কয়ার, এখানে কত? হাফ m2 u2 স্কয়ার, এখানে কত হবে? এটার গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার, এটা হতো হাফ m2 v2 স্কয়ার। বুঝতে পারছি কথা? তাহলে কি বলছে? সংঘর্ষের আগে শক্তির সমষ্টি। তাহলে শক্তির সমষ্টি কত এখানে? হাফ m1 u1 স্কয়ার প্লাস কত? হাফ m2 u2 স্কয়ার। এইটা কার সমান হবে? সংঘর্ষের পরে শক্তির সমষ্টির সমান। তাহলে v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতি। হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার equals to half m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। বুঝতে পারছো কথা? যদি আরো বস্তু থাকতো সব এরকম ভাবে কি করতাম? যোগ করে দিতাম। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? হ্যাঁ, এখন খেয়াল করো, তোমাকে কোশ্চেনের মধ্যে বলবে যে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এটা তোমাকে কোশ্চেনের মধ্যে বলবে না? অবশ্যই বলবে। তাহলে কি করবো আমরা? অথবা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এটা তো কিছুক্ষণ আগে বলছি। এটার জন্য কি করব? সংরক্ষণশীলতার নীতি কি বলতেছে? আগে শক্তির সমষ্টি এবং পরের শক্তির সমষ্টি এটা কিভাবে সমান হবে? তাহলে এইটুকের মান আমরা কি করব? আলাদাভাবে বের করব, এবং এইটুকের মান আমরা কি করব? আলাদাভাবে বের করব। বের করার পরে যদি দেখি এই মান আর এই মান কি হচ্ছে? সমান হচ্ছে, তার মানে কি শক্তির সংরক্ষণশীলতার নীতিকে কি করে? মেনে চলে। আর যদি সমান না হয় তাহলে সেই শক্তির সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে না। আর এই যে v1 v2 এটা যদি তুমি না জানো তাহলে যে দুইটা বড় বড় সূত্র আছে সেই সূত্র দিয়ে ভ্যালুগুলোকে আমরা কি করব? ফাইন্ড আউট করব। বুঝতে পারছি কথা? আর একটা কথা মনে রাখবা, যদি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে, যদি শক্তির সংরক্ষণশীলতার নীতি এটা যদি মেনে চলে, তাহলে এখানে যে সংঘর্ষটা হইছে এই সংঘর্ষটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। মানে এটা যদি মেনে চলে তাহলে এই সংঘর্ষটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর মেনে না চলে তাহলে এটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝতে পারছি কথা? তো আমরা এটা দেখবো, তোমাকে ঘ নম্বর কোশ্চেনে বলবে যে উপরের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, গাণিতিকভাবে নির্ণয় করো। তার মানে কি? সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা এটা দেখবো। তার মানে কি এইটুকের মান আলাদাভাবে বের করব, এইটুকের মান আলাদাভাবে বের করব। পরে যদি দেখি দুইটার মান সমান তার মানে মেনে চলে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি এর মান এবং এর মান যদি সমান না হয়
তাহলে সেটা কি মেনে চলে না, তার মানে সেটা হবে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝতে পারছি কথা? হ্যাঁ, তো চলো এখন এখন আমরা কোশ্চিনে যাই, মানে এই সবগুলো থেকে কি কি টাইপের কোশ্চিন হইতে পারে সেই জিনিসগুলো এখন আমরা একটু দেখব। ওকে ওকে চলো, তো প্রথম কোশ্চিনে যাচ্ছি। প্রথম কোশ্চিন বলছে যে 20 কেজি ভরের একটি 20 কেজি ভরের একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে একসাথে গতিশীল হয় বা গতিশীল হলে এদের মিলিত বেগ কত? এদের মিলিত বেগ কত, এটা তোমাকে বের করতে বলছে। যে 20 কেজি ভরের একটি বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং সংঘর্ষে লিপ্ত হয়ে এরা একসাথে গতিশীল হয়। তাহলে বলছে এদের মিলিত বেগের মানটা কত, এটা তুমি বের করো। তার মানে কেমন, এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে আমরা ধরতেছি সেই 20 কেজি ভরের বস্তুটা, হ্যাঁ, যার বেগ হচ্ছে কত, যার বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখানে আরেকটা 30 কেজি ভরের একটা বস্তু আছে, যে বস্তুটা স্থির, তার মানে হচ্ছে তার বেগের মানটা 0 মিটার পার সেকেন্ড। বলছে এদের দুজনের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, এদের সংঘর্ষ হয়েছে, এটা হচ্ছে 20, এটা হচ্ছে কত 30। মধ্যে সংঘর্ষের পরে এরা আলাদা হয় নাই, একসাথে গতিশীল হয়ে গেছে। যে 20 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 30 কেজি ভরের বস্তু, একসাথে গতিশীল হয়েছে। এখন তোমাকে কোশ্চেনের মধ্যে বলছে যে এই যে একসাথে গতিশীল হইলো, তাহলে একসাথে গতিশীল হইলে আমরা কোন বেগ পাই? মিলিত বেগ পাই। তাহলে বলছে মিলিত বেগের মানটা কত, এটা বের করো। বুঝতে পারছো কথা? মিলিত বেগের মানটা বের করতে বলছে। তাহলে এখানে তো দুইটা বস্তুর কথা সবকিছু বলা, তোমরা ম্যাথগুলো সমাধান করবা কিভাবে এটা বলি, এভাবে লিখে নিবা। প্রথম বস্তুর ক্ষেত্রে এটার ভরটাকে প্রথম বস্তু, যেহেতু এটাকে m1, এন্ড তুমি কোনটাকে m1 কোনটাকে প্রথম বস্তু কোনটাকে দ্বিতীয় বস্তু ধরবে, এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে। মানে এটাকে চাইলে প্রথম বস্তু ধরতে পারো, এটাকে চাইলে প্রথম বস্তু ধরতে পারো, এটাকে চাইলে দ্বিতীয় বস্তু ধরবা, এটাকে চাইলে দ্বিতীয় বস্তু ধরবা, মানে তোমার ইচ্ছা কোনটাকে প্রথম ধরবা কোনটাকে দ্বিতীয় ধরবে, টোটালি তোমার উপর ডিপেন্ড করবে। আমি ধরো এই বস্তুটাকে প্রথম ধরছি, তাহলে ওইটা আমার কি হিসেবে কাজ করবে? দ্বিতীয় বস্তু। আবার চাইলে আমি এটাকে প্রথম বস্তু ধরতে পারতাম, তখন এটা আমার কি হয়ে যেত? দ্বিতীয় বস্তু হয়ে যেত। অ্যান্সার সেম আসবে ঘুরে ফিরে। বুঝতে পারছো কথা? তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে ভর m1, এটার মান হচ্ছে কত ভাইয়া? 20 কেজি। এখন বলো তো এদের মধ্যে কি কোনো ত্বরণ আছে? কোনো কিছু আছে? তাহলে এর বেগ হচ্ছে 15, এর বেগ হচ্ছে 0। তাহলে এখানে ত্বরণ যেহেতু নাই, তার মানে এরা দুজন কি করবে? ওই একই বেগ নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে। আমাদের যে U1 এবং U2 এদের কথা কি বলছিলাম, যেই বেগ নিয়ে সংঘর্ষ হয় ওই বেগের মান। তো এদের বেগ তো চেঞ্জ হচ্ছে না, তার মানে তারা এই বেগ নিয়ে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এইটাই হবে কিসের মান? তাদের ওই U1 আর U2 এর ভ্যালু গুলা, এই যে এইটা আর এইটা। যেহেতু আমি এইটাকে প্রথম বস্তু ধরছি, তাহলে এইটা হবে কিসের মান? আমার U1 এর মান। এটাকে যেহেতু আমি দ্বিতীয় বস্তু ধরতেছি, তাহলে এটা হবে কিসের মান? আমার U2 এর মান। একটাকে তুমি M1 ধরছো, এটাকে M1 বসাইছো, কিন্তু এটার বেগটাকে তুমি U2 ধরবা, তাহলে কিন্তু হবে না। আবার যাকে 1 ধরবা তার সবকিছুই কি হবে? 1 হবে। তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্রথম বস্তু। তাহলে এই বস্তুর মধ্যে ত্বরণ নাই, এই বেগ নিয়ে সে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এটার যে আদি বেগ এই যে U1, এটার মান হবে কত? এই 15 মিটার পার সেকেন্ডে। বুঝতে পারছি কথা? তাহলে প্রথম বস্তুর ইনফরমেশন লেখা শেষ। এবার আসো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে এর যে ভরটা হচ্ছে কত? m2, যেহেতু দ্বিতীয় বস্তু, এটা মান কত বলছে আমাকে? 30 কেজি। এবং এটা যে আদি বেগ, এটা হচ্ছে কত? U2, এটার মান হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড, কারণ 0 নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখন আমাকে বলছে মিলিত বেগের মান বের করতে বলছে। তার অর্থাৎ কি? মিলিত বেগ v, এটা সমান সমান কত? তাহলে আমরা কি জানি মিলিত বেগের সূত্র কি? আমাদের m1 u1 প্লাস হচ্ছে কত? m2 u2 সমান সমান v ইন্টু m1 প্লাস হচ্ছে কত? m2। তাহলে আমাকে বের করতে বলছে কিসের মান? এই v এর মান। তাহলে v সমান সমান কত হবে? m1 u1 প্লাস হচ্ছে কত? m2 u2
ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে কত m2। বুঝতে পারছি কথা? এখন এখানে ভ্যালু বসাই দাও। তাহলে উপরে m1 এর মান হচ্ছে কত 20, e1 এর মান হচ্ছে কত 15, তাহলে কত 20 গুণন হচ্ছে কত 15 প্লাস u2 এর মান তো 0, তাহলে আর লিখে তো লাভ নাই, ওই 30 এর সাথে 0 কে গুণ করলে আমরা কি পাবো 0, তাহলে 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই দুইটার m1 প্লাস হচ্ছে m2, এদের ভর হচ্ছে কত, যোগফল হচ্ছে কত 50, এই যে 20 আর হচ্ছে 30 50, তাহলে উপরে হচ্ছে কত 15 দুগুণ 30, 15 দুগুণ হচ্ছে কত 330, মানে 300 ডিভাইড হচ্ছে কত 50, তার মানে কত এটার ভ্যালু আসবে কত 6 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কথা? বুঝতে পারছি কথা? তাহলে ওরা দুজন যে একসাথে মিলিত হয়ে যাচ্ছে যে এই দিকে কিন্তু যাবে, বুঝছো কথা, এটা কিন্তু এই দিকে যাবে। কেন যাবে? কারণ এ তো স্থির, এ তো এদিক থেকে ধরো আসতেছে, এদিক থেকে আসতে, তাহলে এ গিয়ে যেদিকে ধাক্কা দিবে, এদিক থেকে ধাক্কা দিবে, চলার সময় তো ওই দিকেই যাবে। বুঝতে পারছো কথা? যদি বিপরীত দিক থেকে আসে তখন হচ্ছে ঝামেলা, আর যদি একই দিক থেকে যায়, একই দিক থেকে যদি যায়, তাহলে দুইজন যেই দিক থেকে গিয়ে ধাক্কা খাইছে, যেই দিক থেকে গিয়ে সংঘর্ষলিতে মিলিত হয়ে একই দিকেই যাবে। একটা যদি স্থির থাকে আর একটা যদি গতিশীল থাকে, তাহলে গতিশীল বস্তুরা যেই দিক থেকে সে ধাক্কা দিছে মিলিত হয়ে ওরা ওই দিকেই যাবে। ওখানে তোর চিহ্নের কোনো ঝামেলা নাই, কারণ একটা তো স্থির আর একটা গতিশীল, এটাতে কোনো ঝামেলা নাই। কিন্তু যখন বিপরীত দিকের কথা বলবে তখন একটু ঝামেলা হইতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে এইটা হচ্ছে কত 6 মিটার পার সেকেন্ড। এটা কোন দিকে হবে? এই বস্তুটা, প্রথম বস্তুটা আমার যে দিক থেকে সে ধাক্কা দিবে ওই দিকে হবে। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বুঝতে পারছি। চলো এবার আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এবার এটা বিপরীত দিক থেকে করি। চলো, ধরো এরকম বলছে যে 40 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক হতে আসা 60 কেজি ভর ও 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে একসাথে গতিশীল হয়। লিপ্ত হয়ে একসাথে গতিশীল হয়। বলছে মিলিত বেগ কত? মিলিত বেগ এর মানটা কত, এটা আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো কথা? 40 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক হতে আসা 60 কেজি ভর এবং 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে একসাথে গতিশীল হয়। কারণ আমাকে কোশ্চেনের মধ্যে বলছে মিলিত বেগের মান কত, এটা তুমি ফাইন্ড আউট করো। তাহলে আমরা একটা সিনারিওটা একটু চিন্তা করি, এটা সলিউশনের সিনারিওটা একটু চিন্তা করি। তাহলে এটা হচ্ছে আমার একটা বস্তু, ধরো এটাকে প্রথম বস্তু ধরলাম। তাহলে এটা হচ্ছে আমার 40 কেজি ভরের একটা বস্তু, এর বেগ কত 10 মিটার পার সেকেন্ড, এ যাচ্ছিল কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে এখানে আরেকটা বস্তু আছে, যে বস্তুর হচ্ছে কত আমার 60 কেজি ভরের, এবং এর বেগ হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড, এ আসতেছিল বিপরীত দিক থেকে। বলছে যেহেতু বিপরীত দিক থেকে গতিশীল, বলছে এরা এই পথে কোন একটা জায়গায় সংঘর্ষে লিপ্ত হয়েছে, এরকম সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখন সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে বলছে একসাথে গতিশীল, মানে মিলিত হয়ে গতিশীল হয়েছে। এখন আমাকে বলছে মিলিত বেগ কত? তো বেগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, তার মানে কি এর মানও বের করতে বলছে, এর দিকও বের করতে বলছে। বুঝতে পারছো কথা? এর মানও বের করতে বলছে, এর দিকও বের করতে বলছে, মানে কোন দিকে কত বেগে গতিশীল হবে পুরো জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আগে আমরা দেখি কোন দিকে গতিশীল হবে, এটা তো এখন বের করতে পারবো না আমরা, আমাদের এখন কি করতে হবে, ভ্যালুটা বের করতে হবে আগে। তাহলে সেম ভাবে এরকম ভাবে প্রথম বস্তুর ক্ষেত্রে লিখে নিব আমরা। প্রথম বস্তুর ক্ষেত্রে ধরো আমি এটাকে প্রথম বস্তু ধরলাম, তাহলে এটা m1 এর মান হচ্ছে কত 40 কেজি, এর যে e1 এর মান হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। একদম ডিরেক্ট 10 কেন লিখলাম? কারণ কারোর মধ্যেই ত্বরণ নাই, এটা এই বেগ নিয়ে সংঘর্ষ হবে, তাহলে এইগুলাই হবে কি তাদের e1 এবং u2 এর মান। আচ্ছা, এবার সেম ভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে m2 এর মান হচ্ছে কত
60 কেজি, U2 এর মান হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো, যদি আমরা এইভাবে রাখি তাহলে কি হবে? হবে না। কেন? কারণ তারা দুজন বিপরীত দিক থেকে আসছে। যদি বিপরীত দিক থেকে আসে তাহলে যে কোনো একজনের বেগকে তোমার কি করতে হবে? নেগেটিভ ধরতে হবে। এটা কিন্তু আমার ইচ্ছা, আমি কাকে ধরবো, এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি, টোটালি তোমার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো কথা? তো ধর আমি প্রথম বস্তুর বেগটাকে নেগেটিভ ধরলাম, তোমরা চাইলে দ্বিতীয় বস্তুটাকে ধরতে পারতা, কোনো সমস্যা নেই, এটা যার যার ইচ্ছা। আমরা এটাকে ধরতাম নেগেটিভ, কেন? বিপরীত দিক থেকে আসছে। এখন তোমরা আমাদের সংরক্ষণশীলতা নীতিতে যাই আমরা, তাহলে আমরা কি জানি? m1 u1 প্লাস m2 u2 সমান সমান v ইন্টু m1 প্লাস হচ্ছে কত m2। ঠিক আছে, আমার দরকার কিসের মান ভাইয়া? আমার দরকার v এর মান। তাহলে v সমান সমান কত হবে? m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে কত m2। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে m1 u1, তাহলে m1 এর মান হচ্ছে কত 40, u1 এর মান হচ্ছে 10, তাহলে গুণন করলে কত পাবো আমরা? -400। আর এদের দুজনকে গুণন করলে কত পাবো? 5 30 প্লাস হচ্ছে কত 300 ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিভাইড হচ্ছে দুইজনের ভরের যোগফল। ভরের যোগফল হচ্ছে কত? ভরের যোগফল হচ্ছে 100। 60 আর 40 যোগ করলে কত পাচ্ছি? 100। এখন খেয়াল করো, উপর থেকে কত পাচ্ছি? উপর থেকে পাচ্ছি আমরা -100 আর নিচ থেকে পাচ্ছি +100, তাহলে এর মান আসছে কত? -1 মিটার পার সেকেন্ড। এই যে চলে আসছে आंसर। তাহলে কত? -1 মিটার পার সেকেন্ড। এই মাইনাস দ্বারা কি অন্য কিছু বুঝাইতেছে? নেগেটিভ বেগ বুঝাইতেছে? না, এই মাইনাস দ্বারা কি বুঝাইতেছে? এই যে মাইনাস আসলো, এই মাইনাস চিহ্নটা কার কাছে আছে? এই যে প্রথম বস্তুর কাছে আছে। তার মানে বুঝাইতেছে যে এই যে তারা যে মিলিত হইল, এই মিলিত হয়ে ওই 1 মিটার পার সেকেন্ড বেগে এই যে সংঘর্ষ হইছে, এখন এদের বেগ হচ্ছে কত? 1 মিটার পার সেকেন্ড। মাইনাস আসছে, মাইনাস আমার কার সাথে মিলছে? প্রথম বস্তুর সাথে। তাহলে প্রথম বস্তু কোন দিকে যাচ্ছিল? এই দিকে। তার মানে তারা মিলিত হয়ে এই প্রথম বস্তু যে দিকে যাচ্ছিল ওই দিকে যাবে। বুঝতে পারছো কথা? এটার অ্যান্সার কিভাবে লিখবা? যে বস্তু দ্বারা মিলিত বেগ 1 মিটার পার সেকেন্ড প্রথম বস্তুর দিকে। বুঝতে পারছি কথা? তুমি যদি এটাকে মাইনাস না ধরে এটাকে প্লাস ধরতা, সরি, যদি এটাকে মাইনাস না ধরে এটাকে মাইনাস ধরতা, তখন দেখতা অ্যান্সারটা এখানে প্লাসে আসতো। অ্যান্সার কখনো চেঞ্জ হবে না, অ্যান্সার সেমই আসবে। যদি এটাকে মাইনাস না ধরে এটাকে মাইনাস ধরতা, তখন দেখতে তখন +1 আসতো। তাহলে অ্যান্সার আসতো কি? প্লাস। তাহলে প্লাস ধরছিলাম কার বেগকে? এটার বেগকে। তার মানে কি একই অ্যান্সার, প্রথম বস্তুর দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? হ্যাঁ, আই গেস বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো, এরকম আসবে ম্যাথগুলো, এরকম হবে, সব ম্যাথ এরকম হবে। আমাদের কি করতে হবে? এই জিনিসগুলো নিয়ে কি করতে হবে? হিসেব করতে হবে। তো সবাই ভালো মতো এগুলো একটু বুঝে বুঝে প্র্যাকটিস করলে পারে আই গেস আর কখনো কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পারছো? চলো এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। বলছে যে 1200 কেজি ভরের একটা বস্তু, 1200 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে 800 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দিয়ে একসাথে 50 মিটার পথ অতিক্রম করে থেমে যায়। এন্ড কোশ্চেন বলছে বাধা দানকারী বল কত? এটা হচ্ছে কোশ্চেন হচ্ছে বাধা দানকারী বল কত, এটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা ঘাবড়ানোর কিছু নেই, খুবই ইজি একটা ম্যাথ। আমরা একটু সিনারিওটা আঁকি, এটার যে সিনারিওটা একটু আঁকি আমরা। তাহলে এখানে একটা বস্তু আছে আমার কাছে, বস্তুটার ভর হচ্ছে কত? 1200 কেজি এবং এর বেগ হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে কত? 800 কেজি এবং এর বেগ হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা প্রথম বস্তু ধরি, তাহলে m1 এর মান হচ্ছে এটা, u1 এর মান হচ্ছে এটা, কারণ ত্বরণ নাই, এটা u1 হিসেবে কাজ করবে। m2 বস্তু হচ্ছে এটা, u2 এর মান হচ্ছে এটা, কারণ স্থির। এখন বলছে এ ধর এদিক থেকে আসছে, এসে এর ধাক্কা দিছে,
ধাক্কা দেওয়ার পর এই যে এরা একসাথে হইলো, এই যে সংঘর্ষটা হয়েছে, এখানে সংঘর্ষ হয়েছে, বুঝছে? সংঘর্ষ যে হইলো, এই সংঘর্ষ হওয়ার পর তারা একসাথে যেরকম 50 মিটার পথ অতিক্রম করছে। এই যে একসাথে সংঘর্ষের পরে যে একসাথে এরকম 50 মিটার পথ অতিক্রম করছে। 50 মিটার পথ অতিক্রম করার পর এখানে এসে তারা কি করছে, থেমে গেছে। আর আমাকে কোশ্চেনের মধ্যে বলছে যে ওই যে থেমে গেল, থেমে গেলে কি হয়? ওখানে একটা বস্তু থামে কখন? যখন তার গতির বিরুদ্ধে বল দেওয়া হয়। যেদিকে কি করছে বস্তুটা গতিশীল হচ্ছে, তার বিপরীতে যদি আমরা কি করি, বল দিই, তাহলে ওই বস্তুটা কি করবে, থেমে যাবে। ওই যে থেমে গেল বস্তুটা, বাধাদানকারী যে বলটা, সেই বলের মানটা আমাকে বের করতে বলছে। এখন খেয়াল করো, বলের সূত্র কি? খুব সিম্পল। বলের সূত্র কি? এফ ইকুয়াল টু হচ্ছে কত, এম এ। তো এম এর মান তো আমার কাছে আছে, এম এর মান আমার কাছে আছে, লাগবে কিসের মান, এর মান। এখন বলো তো, এই বস্তুটা কোথায় গতিশীল হয়েছে? এই 50 মিটার পথে গতিশীল হয়েছে। তাহলে এখানে তাদের মধ্যে যে ত্বরণটা কাজ করছে, আমাকে সেই ত্বরণের মানটা বের করতে হবে। যখন গতির ম্যাথ করেছিলাম তখন বলছিলাম, একটা পথের ক্ষেত্রে যদি গতির সূত্র খাটাইতে চাই, আমাদের 3টা জিনিসের মান জানা থাকতে হয়। যে কোনো, ওই যে সুভার্টের যে কোনো 3টা জিনিসের মান জানা থাকতে হয়, তার মধ্যে ইউ সব সময় হয়। এখন খেয়াল করো, আমি এখানে 2টা জিনিসের মান কিন্তু জানি। একটা হচ্ছে কি, তারা 50 মিটার পথ অতিক্রম করে থেমে গেছে, তার মানে এটা হচ্ছে তাদের কিসের মান, এস এর মান। আরেকটা কথা কি বলছে, থেমে গেছে। এই দেখো থেমে যাই। তাহলে থেমে যাই মানে কি, এখানে এসে 2টা বস্তু যে আসছে, যে 2টা বস্তু যেখানে আসছে, এখানে এসে তার বেগের মান কত হয়েছে, 0। তাহলে এখন আমার কাছে এস আছে, আমার কাছে কি আছে, শেষ বেগ ভি আছে। আমরা কি বলছিলাম, 3টা জিনিসের যে মান জানি, ওই 3টা জিনিসের মধ্যে সবসময় একটা কি হইতে হয়, আদি বেগ হইতে হয়। আর বাকি 4টার মধ্যে কি করতে হয়, যে কোনো 2টা হইতে হয়। দেখো আমি এস এর মান জানি, আর এই অংশের জন্য এটা হচ্ছে আমার কিসের মান, ভি এর মান, কিন্তু আমি ইউ এর মানটা জানি না। এখন আমাকে ইউ এর মানটা বের করতে হবে। এখন খেয়াল করে দেখো তো, এই যে সংঘর্ষটা হইল, সংঘর্ষ হওয়ার পরেই মিলিত হয়ে 50 মিটার পথ গেছে। তাহলে সংঘর্ষ হওয়ার পরে যে মিলিতটা হইল, এই যে মিলিত হইল, তাহলে ওই মিলিত বেগ নিয়ে সে কি 50 মিটার পথ যাওয়া শুরু করলো না? তাহলে মিলিত বেগটাই কি এই 50 মিটার পথের জন্য আমার কি হিসেবে কাজ করছে, আদিবেগ হিসেবে কাজ করছে। এই যে সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার সাথে সাথে মিলিত হয়ে 50 মিটার পথ, তাহলে যে মিলিত হয়ে যে বেগটা, তার মানে মিলিত বেগ, ওই বেগ নিয়ে কি 50 মিটার পথে আদি বেগ হিসেবে কাজ করাই গেছে। তার মানে যে সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পরে যে মিলিত হইল, তাহলে মিলিত হইলে মিলিত বেগ কাজ করতেছে। তাহলে এই 50 মিটার পথ এখন সে কি করছে, ওই আদি বেগটাকে ধরেই অতিক্রম করছে। তার মানে মিলিত বেগের মানটাই কি এইটুকু অংশের জন্য কি হিসেবে কাজ করতেছে, আদি বেগ হিসেবে কাজ করতেছে। তাহলে খেয়াল করো, আমার অ্যান্সার কিন্তু এইটুকের মধ্যে, কিন্তু এইটুকু এসে আমি আটকে গেলাম কি, আমি যে এটা বের করব, ওই এ বের করার জন্য আমার কাছে ইউ এর মানটা নাই। তাহলে ইউ এর মান বের করতে হবে। এখন আমি এই সিনারিও দেখলাম যে আমার যে ইউটা, সেই ইউটা আসলে কি, আমার এই যে সংঘর্ষটা হয়েছে সেই সংঘর্ষের মিলিত বেগের মান। তাহলে এখন আমাকে কি করতে হবে, মিলিত বেগের মানটা বের করতে হবে। তাহলে চলো, আমরা কি জানি, আমি এত কিছু লিখতেছি না, ডিরেক্ট ম্যাথ করতেছি। আমরা জানি m1 u1 প্লাস m2 u2 সমান সমান v ইন্টু m1 প্লাস হচ্ছে কত, m2। তাহলে এখন ভ্যালু বসাও। তাহলে m1 হচ্ছে কত, 1200 গুণন হচ্ছে কত, 20, এটার মান কত হবে, 0। আর এখানে v, m1 m2 কে গুণ যোগ করলে কত হচ্ছে, m1 আর m2 কে যোগ করলে হচ্ছে 2000। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে v সমান সমান এখানে 12 দুগুণে 24, তাহলে 24,000 ডিভাইডেড হচ্ছে কত, 2000। ঠিক আছে, তাহলে এইটা কাটা, এটাও কাটা, তাহলে কত হচ্ছে এখানে 12 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি কথা, 12 মিটার পার সেকেন্ড। এই যে 12 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কিসের ভ্যালু, এখানকার মিলিত বেগের ভ্যালু। তাহলে এই যে এই পথটা দিয়ে যাওয়া শুরু করলো, এই যে 12 মিটার পার সেকেন্ড, এখানে এই যে এই বেগ নিয়ে মিলিত হওয়ার পরে তার বেগ হয়েছে কত, 12। তাহলে মিলিত হওয়ার পরে 50 মিটার, তার মানে এই 12 মিটার পার সেকেন্ডটা একেবারে 50 মিটারের জন্য কি হিসেবে কাজ করতেছে, আদি বেগ হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি কথা। তাহলে এটা হচ্ছে আমার আদি বেগের মান। তাহলে এখন এখানে লিখি যে 50 মিটার পথের ক্ষেত্রে ইউ এর মান হচ্ছে কত, 12 মিটার পার সেকেন্ড। তারপরে ভি এর মান হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। এস এর মান হচ্ছে কত, 50 মিটার। আমার দরকার কিসের মান, এর মান। তাহলে দেখো তো, এই 3টা সূত্র থেকে এর মান বের করব। কোন সূত্রে যাওয়া যাবে, একমাত্র সূত্র এটাই না, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস কত, 2as। তাহলে এখান থেকে a সমান সমান কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড হচ্ছে কত,
2s, তাহলে ভ্যালু বসাবো এখন। v এর মান তো 0, তাহলে 0 মাইনাস 12 উপর স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কত, s এর মান হচ্ছে 50, তাহলে 12 12 হচ্ছে কত 144, মাইনাস 144 ডিভাইড হচ্ছে কত 100, এর মান মাইনাস 1.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে কিসের ভ্যালু, আমাদের a এর ভ্যালু। এই যে a পেয়ে গেছি এখন, তাহলে এখন সুতরাং বাধাদানকারী বল f ইকুয়ালস টু কত m এ। এখন ঝামেলা হচ্ছে ভাই m, এখন তো ঝামেলা তো কি m। তাহলে বলো এই যে বস্তু তো এখানে একা একা 1200 কেজি বা একা একা 800 কেজি ভরের বস্তু নাই, এরা দুইজন তো একসাথে গেছে। তাহলে বাধাদানকারী বল তো সিঙ্গেল কোনো একটা বস্তু পায় নাই, ওরা দুইজনই তো পাইছে। তার মানে এখানে যে এমটা, এই এমটা আসলে কত হবে 1200 প্লাস হচ্ছে 800, দুইটা বস্তু ইনটু হচ্ছে কত a এর মান মাইনাস 1.44। বুঝতে পারছি কথা? কেন মাইনাস, কেন? কারণ বাধাদানকারী বল থেমে গেছে না, অবশ্যই বাধাদানকারী বলের মান তো কি হয়, ঋণাত্মকই হয়। আর এখান থেকে মাইনাস করে যে ভ্যালুটা পাবা, এই ভ্যালুটা এত নিউটনই হবে কি আমাদের অ্যান্সার। মানে যে মাইনাস এত নিউটন গুণ করে যেটা পাবো মাইনাস আসবে, মাইনাস এত নিউটন, এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? হ্যাঁ, আই গেস বুঝা গেছি। ওকে, তো এরকম টাইপের ম্যাথ তোমাকে এরকম দিয়ে দিবে। তো এই জিনিসগুলো আমাদের একটু ভালো মতো বুঝতে হবে, হ্যাঁ, একটু ধরতে হবে ম্যাথগুলো, ধরলে আমরা আই গেস এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো এটার আমরা আরেকটা পার্ট ভিডিও বানাবো। তো এটা আজকে পার্টটুকু এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।